কালকে সেনাপ্রধান যে বোমাটি বিস্ফোরণ করেছেন, বোমাটি বিস্ফোরণ করার পর তারপর পুরো বাংলাদেশ জুড়ে নানান কথাবার্তা হচ্ছে যে হঠাৎ তিনি এই কথাটা বললেন কেন। তিনি কি কোনো বার্তা দিতে চাইলেন? তিনি কাকে বার্তা দিতে চাইলেন? আগে এই প্রসঙ্গটা সেরে নিই। তিনি বার্তা দিতে চেয়েছেন তিনজনকে, তিনটে সেক্টরকে। এক হচ্ছে উপদেষ্টা যারা রয়েছেন, সমন্বয়ক যারা রয়েছেন। দুই হচ্ছে যারা দুর্বৃত্তগিরি করছে, রাস্তায় নেবে, যারা সমস্ত লোককে ত্রাসের মধ্যে ফেলে দিয়েছে সারা বাংলাদেশটাকে, তাদের প্রতি একটা বার্তা। আর বিটুইন দ্য লাইন্স একটা বার্তা আছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আপনারা নিশ্চিন্ত হন, সেনাবাহিনী এখন থেকে কর্তৃত্ব হাতে নিচ্ছে। কালকে ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, সেই বডি ল্যাঙ্গুয়েজে এটা পরিষ্কার হয়ে গিয়েছে কোনো জায়গা থেকে উনি কনফিডেন্স পেয়েছেন। ওনার বিরুদ্ধে নানান চক্রান্ত হয়েছিল, নানানভাবে ওনাকে সরানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু সমস্ত চক্রান্ত ভেস্তে দেওয়া হয়েছে। চক্রান্ত ভেস্তে দিয়ে তাকে একটা নিশ্চিন্ত জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে, যেখান থেকে উনি সবাইকে একত্র করতে পেরেছেন। একত্র করে একটা সেনানায়কের মতো একটা বার্তা সেটা বাংলাদেশের মানুষকে দিয়েছেন। এই বার্তার পরে কিন্তু আমাদের মোহাম্মদ ইউনূসের কিন্তু মানে প্রাণবায়ু বেরোনোর জোগাড়। আমি শুনেছি, মানে আমার কানে এসছে যে সেনানায়ক এই বার্তা দেওয়ার পর কালকে রাতে ডক্টর ইউনূস তিনি তার যমুনাতে উপদেষ্টাদের নিয়ে একটা বৈঠক করেছেন। সে বৈঠকে শুধু উপদেষ্টারা ছিলেন। সেই বৈঠকে কোনো কথাবার্তা কিন্তু বাইরে আসেনি, কোনো মিডিয়ার কাছে আসেনি, কেউ জানেও না সেখানে কি আলোচনা হয়েছে। তবে একটা কাউন্টার করার একটা চেষ্টা তো করা হবে, এটা নিশ্চিত। এদিকে আমাদের সেনানায়ক তিনি যা বললেন, ওয়াকারুজ্জামান, সেখানে কিন্তু তিনি দুবার বলেছেন ইনক্লুসিভ ইলেকশন। ইনক্লুসিভ ইলেকশন মানে সমস্ত দলকে নিয়ে, তার মধ্যে আওয়ামী লীগও আছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে নয়। তাহলে আওয়ামী লীগকে দেশে ফিরতে হবে, সবাইকে বেরিয়ে আসতে হবে, সেই জায়গাটা ঠিক করতে হবে। ইনক্লুসিভ ইলেকশন তাহলে তখনই হবে। আর যদি আওয়ামী লীগ একটা প্রধান বিরোধী একটা দল, সে যদি বাইরে থাকে ইলেকশনে, তাহলে পরে সেই ইলেকশন সারা পৃথিবীর কেউ তাকে পাত্তা দেবে না এবং বৈধ বলে মানে স্বীকার করবে না। সেটা আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, বাংলাদেশ সেনাপ্রধান, তিনি জানেন বলে তিনি এই কথাটা দুবার বলেছেন। একবার ইনক্লুসিভ ইলেকশন তিনি নিজে বলেছেন, আর একবার বলেছেন ডক্টর ইউনূসের সঙ্গে যখন কথা হয়েছে, না প্রধান উপদেষ্টা, না মাননীয়, না ওই সমস্ত বিশেষণবাদ, সোজা ডক্টর ইউনূসের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা তিনি আগে বলে থাকতেন, সেটা কিন্তু তিনি বলেননি। তখন আর একবার বলেছেন যে ইনক্লুসিভ ইলেকশন করতে হবে, সরকার সেই দিকেই ধাবিত হচ্ছে বলে আমাদের মনে হয় এবং আমাদের সহযোগিতা করা দরকার। এখন এই কথাটা বললেন কেন? এই কথাটা বলার পেছনে তো কোনো কারণ রয়েছে। এতদিন তো উনি বলেননি, আজকে এই কথা বললেন কেন? এই কথা বলার পেছনে যেটা রয়েছে সেটা হচ্ছে ভারত থেকে প্রতিনিয়ত কিন্তু ফিরার পাঠানো হচ্ছিল এবং ভেতরে যে বিভেদটা তৈরি হয়েছিল, সেই বিভেদটাকে কিন্তু ভারতের যারা অ্যাসেট আছে সেই বিভেদটা কিন্তু তারা মিটিয়ে দিয়েছে। সবাই একত্রে সেনানায়কের পাশে এসে দাঁড়িয়েছে। ফলে সেনানায়কের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে কিন্তু বোঝা যাচ্ছে তিনি একটা কনফিডেন্স থেকে কথাগুলো বলছেন এবং তিনি আঙুল উঁচিয়ে বলছেন। আমি সতর্ক করে দিচ্ছি, আমি ভিডিওটা আপনাদেরকে লাগাচ্ছি এই কারণে, এই ভিডিওটা না দেখলে আমি যে পরবর্তী যে অংশটায় যাব না, সেই অংশটা
আপনারা বুঝতে পারবেন না, ভিডিওটা ছোট করে দিয়েছি, কেটে কেটে প্রয়োজনীয় অংশ, যে অংশটুকু আমি পরের বারে আমি ব্যাখ্যা করব সেই অংশটুকুই শুধু এখানে লাগানো আছে। আপনারা প্রথমে ভিডিওটা দেখুন, তারপরে আমি আসছি যে কি হয়েছে, কেন হয়েছে এবং কি হতে চলেছে। গতকাল রাতেই বা কি হয়েছে, আগামী দিনেই বা কি হবে। সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাহলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো। আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি। দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময় যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে। খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে। আজকে যে দেশের স্থিতিশীলতা, দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে, এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য, সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে, অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে। সেই জন্য আজকে সুন্দর, এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। এর মধ্যে যারা কাজ করেছে, যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে, না হলে এই জিনিস আবার ঘটবে। আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করবো এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন না হয়। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, একটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিক, বিভিন্ন দোষারোপ, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, এখানে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার। আমরা নিজস্ব এইগুলো তৈরি করেছি। এই বিপরীতমুখী কাজ করলে দেশে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না। এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। তদন্ত কমিশন হচ্ছে আবার একটা, আমাদের সর্বদা আমরা চেষ্টা করবো তদন্ত কমিশনকে সহায়তা করতে। যে ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমরা করব। আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে, এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে হেল্প করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, he completely agrees with me. There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that. যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন, সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি, আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না। একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। অফকোর্স নেভি অ্যান্ড এয়ারফোর্স, নেভি চিফ আবার মন খারাপ করে ইয়া করছে, নেভি এয়ারফোর্স অল উই অল আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আক্রমণ করেন না, আমাদেরকে অনুপ্রাণিত করেন, আমাদেরকে উপদেশ দেন। কোনো একটা সমস্যা হয়ে গেলে আমি জানুরুদ্দিন স্যারের স্বর্ণপন্ন হই এবং উনি আমাকে উপদেশ দেন। সিনিয়র জেনারেলরা আমাকে উপদেশ দেন, আমি সবার কাছে স্বর্ণপন্ন হই। আমাদের প্রতি আক্রমণ করেন না, উপদেশ দেন। আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব। আমরা একসাথে থাকতে চাই এবং দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেনানায়কের এই বিবৃতির পরে সারা দেশ জুড়ে একটা ফিসফাস শুরু হয়ে গেছে, যা আদৌ কি হবে। ইলেকশনের কথা উনি তো বলেছেন, তার মানে হচ্ছে আওয়ামী লীগ তো ফিরে আসছে। এইবার সব দপ্তরে কাজকর্ম হচ্ছে, কিন্তু একটা ঢিলে ঢালা ভাব। এবার গতকালকে রাত্রিবেলা, এবার মূল প্রসঙ্গে আসি। গতকাল রাত্রিবেলা গভীর রাতে একটা মিটিং হয়। সেই মিটিংয়ে ছিলেন আমাদের অজিত দোভাল এবং শেখ হাসিনা, আর এপারে ছিলেন আমাদের সেনাধ্যক্ষ যিনি আছেন ওয়াকারুজ্জামান, এবং তার সঙ্গে আরো দুজন, আমি সেই দুজনের নাম বলবো না কারণ জিনিসটা আরো খোলসা হয়ে যাবে।
এই যে মিটিংটা হয়েছে এটা কিন্তু সাধারণ ফোনে হয়নি, এটা স্যাটেলাইটের মাধ্যমে হয়েছে। আমাদের যে ডিআরডিও একটা স্যাটেলাইট বার করেছে, মানে আকাশে রেখে দিয়েছে, সেটা হচ্ছে শুধু ভারতবর্ষের যত গভর্নমেন্ট অফিস আছে এবং মন্ত্রকগুলো আছে ওই স্যাটেলাইটটা ইউজ করে। ওখানে আর কেউ ঢুকতেও পারবে না, একেবারে সিকিওর স্যাটেলাইট। ওই নিজস্ব স্যাটেলাইটটা দিয়ে, তার জন্য অনেক টাকা খরচা করতে হয় ভারতবর্ষে, প্রচুর টাকা খরচা করবে, বছরে কয়েক বিলিয়ন টাকা খরচা করতে হয়। তো ওই স্যাটেলাইটটা দিয়ে এই সমস্ত কাজকর্মগুলো হয়, সিকিউর লাইন। এই সিকিউর ভিডিও কলে ওপারে ছিলেন ওয়াকারুজ্জামান এবং এপারে ছিলেন শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং পুরো ব্যাপারটা দ্বৈতভাবে কম্পেয়ার করেন অজিত দোভাল। এই মিটিং চলে প্রায় 28 মিনিট মতো, আমি যতটুকু জেনেছি, কম বেশি হতে পারে, দেখুন এটা আমি তো অত কারেক্ট খবর পাওয়া যায় না, 28 মিনিটের এদিক ওদিক হতে পারে, একটা কথাবার্তা হয়েছে। সেখানে গত কয়েকদিনের কি অবস্থা ছিল, এখন কি অবস্থা, এবং আগামী 7 দিনের রোড ম্যাপ শেখ হাসিনা তৈরি করে দিয়েছেন। অজিত দোভাল উপস্থিত ছিলেন, কিন্তু রোড ম্যাপটা তৈরি করে দিয়েছেন শেখ হাসিনা, যিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তিনি 7 দিন বাদে এই 7 দিন বাদে আবার একটা মিটিং এর অ্যারেঞ্জমেন্ট হবে। সেই মিটিংয়ে এই যে রোড ম্যাপটা তৈরি হয়েছে, সেই রোড ম্যাপটায় একটা করে টিক পড়বে, কটা হলো ঠিক হলো, কটা ঠিক হলো না, কটা বাকি রয়ে গেল, ঠিক হলো না মানে কটা বাকি রয়ে গেল। এখন এই মিটিংয়ে কি হয়েছে সে ডিটেলস যা আছে, সেই ডিটেলস তো আমাকে প্রথম কথা আমি জানতে পারিনি, আমাকে বলবেও না, আর যদি জানি যেটুকু জানতে পেরেছি সেগুলো বলার মতো নয়। তবে এটুকু আমি বলতে পারি যে সেনাবাহিনী এবার কড়া হাতে কিন্তু মোকাবিলা করবে, এবং সেটা বোঝানোর জন্য, সেনাবাহিনী নিজের ক্ষমতা বোঝানোর জন্য আগামী 7 দিনের মধ্যে দেখবেন সারা বাংলাদেশ জুড়ে কিন্তু ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে।